নমস্কার, এনকেটিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। ইসলাম ধর্মগ্রন্থ কুরআন সংশোধন করা উচিত। আরও একবার বলছি, ইসলাম ধর্মগ্রন্থ কুরআন সংশোধন করা উচিত। এই দেখুন, উগ্রবাদী মুসলমানদের একাংশ এই কথাটা শুনে কেমন রক্ত গরম করছেন। একটু ধৈর্য ধরুন। আমি না, এই কথাটা কলকাতা থেকেই এক সাক্ষাৎকারে বলেছিলেন তসলিমা নাসরিন। সেই বিতর্কিত সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল 1994 সালের 9 মে। ভারতীয় ইংরাজি পেপারটির নাম ছিল দ্য স্টেটসম্যান। এই পেপারে তসলিমার চাঁচা ছলা কিছু কথা নিয়েই রে রে করে উঠেছিল মৌলবাদীরা। তাদের মতে তসলিমার সেই সাক্ষাৎকার ছিল ইসলাম বিরোধী। চরম আন্দোলন শুরু হয় বাংলাদেশে। সেই আন্দোলনের আঁচ পড়ে পশ্চিমবঙ্গেও। দীর্ঘ প্রায় 19 বছর পর সেই কলকাতাতেই ফিরছেন তসলিমা নাসরিন। যদি এক বাক্যে এই বিদায় পর্বকে ব্যাখ্যা করি, তাহলে বলা যায় বিদায় করেছিল বামেরা, ঢুকতে দেয়নি তৃণমূলও। পালা বদলের পর রাজ্যে পা রাখছেন তসলিমা। 1 আগস্ট শনিবার কলকাতার রবীন্দ্র সদনের অনুষ্ঠানে থাকবেন তসলিমা। এই প্রচার পোস্টে তসলিমাকে মৌলবাদ বিরোধী প্রতিবাদের অগ্নিসম প্রতীক বলে তুলে ধরা হয়েছে। বহু চর্চিত এই অনুষ্ঠানে থাকার কথা বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের। বহু আলোচিত ও বিতর্কিত বাংলাদেশি নারীবাদী সাহিত্যিক এবং চিকিৎসক তসলিমা নাসরিন 1962 সালের 2 আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশের ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ। তার বাবা রজব আলী ছিলেন একজন চিকিৎসক এবং মা ঈদুল আরা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই আর 5টা মেয়ের থেকে চিন্তা ভাবনায় আলাদা তসলিমা। মোট 3বার বিয়ে করেন, যা ইসলামের চরম বিরোধী বলেই মৌলবাদীরা মনে করেন। তসলিমার 3 স্বামী কে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তার সঙ্গে বিবাহ বন্ধন এবং বিচ্ছেদের সময় ছিল 1982 থেকে 1986 সাল। বিশিষ্ট বাংলাদেশি কবি ছিলেন তিনি। নাইমুল ইসলাম খান দ্বিতীয় স্বামী তসলিমা নাসরিনের। 1990 থেকে 1991 পর্যন্ত তাদের বিবাহ সম্পর্ক ছিল। বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক এবং সম্পাদক ছিলেন তিনি। মিনাই মাহমুদ 1991 থেকে 92 সাল পর্যন্ত কবি এবং সাংবাদিক। এই ব্যক্তির সঙ্গে তসলিমার বৈবাহিক সম্পর্ক ছিল। তারপর 3 জনেরই সঙ্গেই একে একে পরকে পর সময়ে যত গড়িয়েছে বিচ্ছেদ হয়েছে। যদিও বর্তমানে কোনো স্বামীর সঙ্গেই নেই তসলিমা, তিনি এখন সুইডেনে থাকেন রাজনৈতিক আশ্রয়ে। কিন্তু কেন এই স্বাধীনচেতা মহিলাকে বাংলাদেশে নিজের বসত ভিটে ছেড়ে বিদেশে গিয়ে থাকতে হচ্ছে? ধর্মীয় উগ্রবাদীদের তীব্র বিরোধিতা, হত্যার হুমকি এবং বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক গোড়ামির বিরুদ্ধে তার স্পষ্টবাদী ও নারীবাদী লেখার কারণে লেখিকা তসলিমা নাসরিনকে 1994 সালে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয় তার লজ্জা উপন্যাসের জন্য। কোরআন সংশোধনের বিষয়ে তার মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ফতোয়া জারি করে উগ্রবাদীরা। ব্যাপক আন্দোলন গড়ে তোলে। লজ্জা উপন্যাসটি প্রকাশের পর 21শে বইমেলায় তসলিমাকে শারীরিকভাবে নিগ্রহ হতে হয়। এরপর থেকে তিনি বিভিন্ন দেশে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হন। নিজের দেশ বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয় তাকে। এরপর তসলিমা কলকাতায় আশ্রয় নেন। 2004 সালে তিনি কলকাতায় আশ্রয় নিয়েছিলেন। এখানেও কট্টরপন্থী এবং মৌলবাদী গোষ্ঠীগুলির বিক্ষোভের মুখে পড়তে হয়। 2007 সালে তাকে কলকাতা ছাড়তে হয়, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর তসলিমা ইউরোপের বিভিন্ন দেশ সহ ভারতে দীর্ঘমেয়াদী ভিসায় বসবাস করছেন। 3 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে নির্বাসিত তসলিমা। আরও আছে, 2006 সালের জুন মাসে কলকাতায় টিপু সুলতান মসজিদের ইমাম সৈয়দ নুরুর রহমান বরকতি স্বীকার করেন তসলিমার মুখে কালি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। দ্য স্টেটসম্যানে দেওয়া সেই সময়কার সাক্ষাৎকার নিয়ে তীব্র বিতর্কের পর এক সময় তসলিমা বলেছিলেন তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছিল। প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছিলেন, কুরআন নয়, কুরআন বা শরিয়ার মতো ধর্মীয় আইন পরিবর্তন করা উচিত। কিন্তু কাগজটিতে শিরোনাম করা হয়েছিল সম্পূর্ণ কুরআন সংশোধনের কথা। তসলিমা আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক। তসলিমার আত্মজীবনীমূলক লেখা আমার মেয়েবেলা, দ্বিখণ্ডিত এবং কয়ের মতো আত্মজীবনীগুলোতে নিজের ব্যক্তিগত জীবন ও পরিচিত ব্যক্তিত্বদের নিয়ে খোলামেলা লেখার কারণে তিনি একাধিক মানহানি ও আইনি মামলার সম্মুখীন হয়েছিলেন। 2003 সালে প্রকাশিত ক এই নামে বইটি বাংলাদেশে হাইকোর্ট নিষিদ্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে এই বইটি ভারতে দ্বিখণ্ডিত নামে প্রকাশিত হয়। লেখিকার ব্যক্তিজীবন ও সাহিত্যিক মহলের নানা গোপন সম্পর্কের বিশদ বিবরণ রয়েছে এই বইয়ে। এই বই নিয়েও উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ। তার লেখায় রুষ্ট হয়ে ইসলামপন্থীরা তসলিমার ফাঁসির দাবি জানাতে শুরু করেছিল। তার শাস্তির দাবিতে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছিল।
সিলেটের একটি সভায় তার মাথার দাম 50 লক্ষ টাকা ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে মানুষের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার অভিযোগে মামলাও করা হয়। তাসলিমার মা যখন অসুস্থ হয়ে ছিলেন, মেয়ে বিদেশ থেকে খবর পেয়েও নিজের বাড়িতে ফিরতে পারেননি। দেশে ফেরার জন্য অনুমতি চেয়ে বাংলাদেশ সরকারের কাছেও আবেদন করেছিলেন, কিন্তু সেই অনুমতি পাননি। দেশে ফিরতে না পেয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিকবার তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তাসলিমা। এবার সেই বাংলাদেশেরই পাশের রাজ্য ভারতের পশ্চিমবঙ্গে তাসলিমার জন্য অপেক্ষায় লাল কার্পেট। জ্বলবে বাংলাদেশ ও তাদের কট্টরপন্থীরা। আর বাংলাদেশের মেয়ে বাংলার মাটিতে তার শিল্প ও সৃষ্টির কথা শুনিয়ে যাবেন। কার্যত বাংলাদেশের মুখে ঝামা ঘষে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বছর খানেক আগে রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তাসলিমাকে দেশে ফেরানোর আর্জি লিখেছিলেন। সেই সময় তাসলিমা শ্রমিককে ধন্যবাদ জানিয়েছিলেন, পাশাপাশি এও জানিয়েছিলেন 2007 সালে সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত তাসলিমার কথা তুলেছিলেন। এবার শ্রমিকের ইচ্ছে পূরণ হতে চলেছে। লজ্জা থেকে দ্বিখণ্ডিত তাসলিমার কলম অক্লান্ত। 63 বছর বয়সে বিতর্ক ও স্বাধীন চেতনা নিয়েই বাংলায় আসছেন সেই নারী। আমাদের ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকে টিভি বাংলার ডিজিটাল পেজে, ইউটিউব এবং ফেসবুকে।